সবাই জয়েন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আর আমি চেষ্টা করি যে আসলে আমার ইউটিউব চ্যানেল সহ আমি অন্তত 25,000 বিভিন্ন পার্টিসিপেন্টের ভিতরে আইএস, আইএফআরএস, ইনকাম ট্যাক্স, কোম্পানি ল নিয়ে ক্লাস করিয়েছি। তো আপনারা অনেকেই আমার বিভিন্ন সময় ফলো করেছেন। আমি অলওয়েজ চেষ্টা করি যে প্রতিটা নতুন ক্লাসে নতুন করে একটু আপনাদেরকে ডিফারেন্টলি বলা এবং সেইটার জন্য আরো একটু ভ্যালুয়েটিং হয়। তো এই জন্য আজকে আমরা ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট IS 36 করব। এর আগের দিন আমরা দেখেছি IFRS 16, IS 16, এরর কারেকশন, এগুলো নিয়ে আমরা কথা বলছি। আজকে এই IS 36 এর সাথে কতগুলো আইএস কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সহ কি কালেকশন আছে, এবং আপনারা নিশ্চয়ই জানেন বা জেনে হয়তো নাও জানতে পারেন, সেটা হচ্ছে যে আমরা যেসব কোম্পানিগুলোয় কাজ করি তারা তো প্রথমে হচ্ছে যে লিমিটেড কোম্পানি আছে, এরপরে অনেক কোম্পানিগুলো পিএলসি করে লিস্টিং এ যায়। সো আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের এক্সপার্ট প্যানেল মেম্বার হিসেবে কাজ করেছি, যেখানে আইপিওতে আসার আগে সমস্ত কাজ শেষ করবার পরে আমাদের মতো যারা এক্সপার্ট প্যানেল মেম্বার তারা সিলেক্ট করে, একটা রিগোরাস প্রসেস সিলেক্ট করে, এবং এরাই ফাইনালি গো অ্যাহেড দেয় যে এই কোম্পানির আইপিওটা পাস হবে কি হবে না। তো আমি এরকম অনেকগুলো কোম্পানি যারা এখন লিস্টেড তাদের ফাইনাল কাজটা আমি করেছিলাম। তো সেই জায়গায় আমি দেখেছি যে মূলত যে একটা কোম্পানির 44টা কোয়ালিফাইং পয়েন্ট দিয়েছিলাম, তার ভিতরে মোস্টলি হচ্ছে নন কমপ্লাইন্ট ইন টার্মস অফ আইএস এন্ড আইএফআরএস। সো আজকেই সেশনে যারা আছেন তারা আইএস আইএফআরএস পড়ছেন, তো আইএফআরএস আইএস পড়বার একটা সাধারণ লজিক হচ্ছে যে আমরা ওভারঅল বিভিন্ন পিপিটি স্লাইড দিয়ে আলাপ করি, আমার ক্লাসেও আছে, অনেক জায়গায় আলাপ হয়, কিন্তু একদম মানে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল আসপেক্ট নিয়ে আলোচনা কম হয়। আমি এখন এই গত কয়েকদিন আমি যেহেতু বিভিন্ন এআই টুলসের হেল্প নেই, আপনাদেরকে বলেছি আমি এমনভাবে ক্লাসগুলো ডিজাইন করছি যাতে করে আপনারা আগের থেকেও বেশি উপকৃত হন। তো আমি আগামী 1 ঘন্টা, এখন 9:15 তো বাজে, 9:13 বাজে, 10:15 ভিতরে ক্লাস শেষ করব। আমার রিকোয়েস্ট থাকবে 1 ঘন্টা আপনারা আমাকে দেন। আশা করি আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং হবে। সো উইথ দ্যাট নোট আই ওয়ান্ট টু আজকে কোশ্চেন, আমি আপনাদেরকে একটা কোশ্চেন করতে চাই। আমি কি কোশ্চেনটা করব আপনাদেরকে? কেউ একজন আনমিউট হয়ে জি বলেন। স্যার। ওকে, ওকে। মনসুর সাহেব বোধহয় না কথা বললেন আমাদের একটু আগে? কে কথা বললেন? মনসুর সাহেব বোধহয় না? আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে এরকম একটা জি স্যার। এক্সাম্পল। জি জি, একটা এক্সাম্পল দেই আপনাদেরকে, এক্সাম্পলটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে, এক্সাম্পলটা এরকম। একটা কোম্পানি পারচেস করেছে একটা মেশিন, যেটার দাম টাকা 100 মিলিয়ন, মানে হচ্ছে কত, 10 কোটি না? এটা যদি টাকায় ধরি তাহলে হচ্ছে 10 crore। হ্যাঁ, সো একই কথা, আপনার মিলিয়ন আর টাকা একই ব্যাপার, 10 কোটি। তো 10 কোটি টাকার একটা অ্যাসেট কিনলাম আমরা, এটা এক্সাম্পল। তো এটা তো নর্মালি বলেন তো এটার কি হবে, আমরা এটা কোন আইএস, প্রথম আইএস এটা মানে ইম্প্যাক্ট হবে কোন আইএসটা, ফার্স্ট কোন আইএসটা আমরা এটা দেখবো যে এই আইএসটা আমাদের লাগছে। বলেন তো কোন আইএসটা সবচেয়ে আগে লাগে এটার ক্ষেত্রে, ফার্স্ট? 6 স্যার, IS 6 না, গান 16 প্রপার্টি। IS 16, 16। হ্যাঁ, IS 16, রাইট। তো 16। IS 16 অনুযায়ী আমরা এটা কি করব, এই মেশিনটা যদি আমরা কিনি 10 কোটি টাকায়, আমরা অ্যাকাউন্টিং এন্ট্রি কি দিব, ধরলাম টোটাল মেশিনটা খরচ খরচা সহ আসছে, তখন আমরা কি লিখব? আমরা লিখবো হচ্ছে লেটস এ মেশিন। তো তো আমরা আসলে মূলত হচ্ছে এই মেশিন ডেবিট করব, তাই তো? ভুল জি বললে স্যার। বলেন। মেশিন ডেবিট করব হচ্ছে 110 crore, আমি সংক্ষেপে লিখতেছি। তো আর হচ্ছে ক্রেডিট হবে হচ্ছে ব্যাংক, আমরা এলসির মাধ্যমে করি বা যেভাবে করি আমরা জানি, যেটা ইয়ের মাধ্যমে, এলসির মাধ্যমে আমি ব্যাংক কি করছি, আমি আর ওই ইয়ের টার্মে গেলাম না। আপনার এই ধরেন এখানে এলসির মাধ্যমে ইম্পোর্ট হয় বাই এনিওয়ে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে এই ইন্টারন্যাশনাল ট্রেডের কিছু ক্লাস নেই, তো কিছু হয়তো দু একটা ক্লাস অনলাইনের ইয়ে আপনারা পাবেন, আপনারা সম্ভব হলে ওটা দেখেন, কারণ ওই সাপ্লাই চেইন সম্পর্কে অ্যাকাউন্টস ফাইন্যান্সের লোকজনের কিছু জানতে হয়, ওইটা আমি ওখানে আছে, আপনারা দেখে নিন। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের প্রথম এন্ট্রি। এখন এই এন্ট্রিটার পরের, এটার পরে আফটার 3 ইয়ার্স, 3 বছর পরে, 3 বছর পরে আমাদের এইটা ধরলাম যে মেশিনটার ভ্যালু, ক্যারিং ভ্যালু হলো 70 মিলিয়ন বা 7 কোটি। কিরকম? আমরা মেশিনটা 10 বছর লাইফ টাইম ধরছি, প্রতি বছর 1 কোটি টাকা যদি ধরি, তাহলে আপনার কি হয় বলেন? 3 বছরে আমাদের 3 কোটি টাকা 3 কোটি হয়। ডেপ্রিসিয়েশন। তাহলে এখন 7 কোটি টাকা হচ্ছে, 70 মিলিয়ন হচ্ছে আমার অ্যাসেটের ভ্যালু, এটা বুঝলাম। এখন প্রবলেমটা হচ্ছে, প্রবলেমটা হচ্ছে যে
এখন একটা প্রবলেম, সেইটা প্রবলেমটা এরকম যে এই মেশিনটা বিকজ অফ দ্য টেকনোলজি চেঞ্জ, মানে মেশিনটা এখন রোবোটিক হ্যান্ড হয়ে গেছে, পরিবর্তন করতে হচ্ছে, মানে আগের মতো আর এটা মেশিনটা ইউজ হচ্ছে না। তো তাই যদি হয় এই মেশিনটা বিকজ অফ দ্য টেকনোলজি চেঞ্জের কারণে যদি এটা মেশিনটার ইয়ে হয়ে যায়, আপনার হচ্ছে আহ, এটার যদি মেশিনটা টেকনোলজি চেঞ্জের কারণে যদি এটার আপনার চেঞ্জ আসে, তো এখন এটার ভ্যালু কমে গেছে, তাহলে কি মাথায় আসতে পারে না যে আমাদের এটা তো তাহলে আমাদের দামটা কমাইতে হবে, এরকম কি মনে হতে পারে না? আমি বুঝতে পারছি আপনাদের কথাটা, যে একটা জি টেকনোলজি চেঞ্জ স্যার। আসছে, টেকনোলজি চেঞ্জের কারণে কি হয়েছে, আমাদের হচ্ছে মেশিনটার আপনার ইউজফুল নেস কমে গেছে, বিকজ অফ দ্য টেকনোলজি চেঞ্জ নোবডি ওয়ান্টস টু ইউজ দ্য মেশিন। এখন যেটা হয়, এই মেশিন ইউজ করলে ওয়েস্টেজ বেশি হয় বা প্রোডাকশন খরচ বেড়ে যায় আগের থেকে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যখন এলইডি লাইট আসছে, আমি যখন সুপারস্টার গ্রুপে ছিলাম, আমরা তখন কি করেছি জানেন, আমরা কিন্তু এলইডি লাইট আসার পরে আমরা হচ্ছে যে এইটার তখন আমরা আগের যে লাইটটা, এই লাইটটা আমরা বাদ দেওয়া শুরু করছি, মানে আমাদের হচ্ছে এলইডি লাইট আসার পরে আপনার এই আমরা সিএফএল যে লাইট ছিল ওইটার মেশিনের ভ্যালুটা আস্তে আস্তে কমা শুরু করছে। তো তাই যদি হয় যে আমরা যদি ভ্যালু মেশিনের কমে যায়, তাহলে কি হবে, তাহলে আমরা দেখতে পাবো যে এটার দামটা কমবে। তাহলে এখন আপনার কাছে কোশ্চেন যে আমরা কি এখনো এই ভ্যালুটা 70 মিলিয়ন বা 7 কোটি দেখাবো কি দেখাবো না, বলেন? না স্যার, দেখাবো না। তো আমি না, বল, কম দেখাবো। হ্যাঁ, তাহলে আমরা দেখাবো না। এখন এই যে কম দেখাবো, এই কম দেখানো নিয়ে এইটা হচ্ছে এই এই কম দেখানোর জন্য আমাদের হচ্ছে এই নোর অ্যান্সারটা হবে হচ্ছে আমরা IAS 36, এরপর আর ভুলবেন না যে IAS 36-এ এটা বলা আছে কিভাবে করতে হবে। কিন্তু আমি বলেছি যে IAS 36 একা জানলেই হবে না, আমাদের যেটা করতে হবে এর সাথে রিলেটেড আইএস। প্রথম যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। আমি প্রথম দিন আপনাকে পড়িয়েছিলাম কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অনুযায়ী আপনার দিস দেন ইন্ট্রোডিউস দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কি হবে, এখানে একটা সংজ্ঞায় বলা আছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, দ্য অবজেক্টিভ ইজ অ্যাসেট শ্যাল নট বি ক্যারিড অ্যাভব দ্য অ্যামাউন্ট এক্সপেক্টেড টু বি রিকভার্ড মানে কি, যে অ্যাসেট বিক্রি করে বা একটা অ্যাসেট বিক্রি করে যে টাকা পাবেন, অথবা একটা অ্যাসেট ইউজ করে যে পরিমাণ আপনি এখান থেকে বেনিফিট পাবেন, এটাকে রিকভার্ড বলে। তাহলে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে ক্লিয়ারলি বলা আছে যে আপনার এই অ্যাসেটটা আমরা এমন ভ্যালু দেখাবো না যার থেকে যে ভ্যালুটার চেয়ে কম টাকা আমরা রিকভার করতে পারি। তাহলে এইটা আমরা বুঝলাম যে এটা এখানে বোঝা গেল, এবং এইটাই হচ্ছে IAS 36-এর ফিলোসফি। এখন যদি আসেন, তাহলে এইটাকে আমি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আপনারা এরকম পাবেন না, এটা আমি আসলে প্রথম হচ্ছে যে এইটা এআই দিয়ে বের করছি, বের করে করে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের এই যে প্যারা 4.3-তে অ্যাসেট ডেফিনেশনে কি আছে এটা চেক করেছি। সো এখানে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে বলা আছে যে একটা অ্যাসেট হইতে হলে এটা লং টার্ম লাইফ টাইম থাকতে হবে, এবং অ্যাসেটের একটা ইকোনমিক বেনিফিট পেতে হবে আমাদের। রিকগনিশন হয় যে আমরা যে এন্ট্রি করলাম, রিকগনিশন এবং মেজারমেন্ট করলাম, মেজারমেন্ট করে আমরা এটা এখন এই যে মানে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের 4.3, 4.4, 5.7 প্যারা থেকে 5.18-এ রিকগনিশন ক্রাইটেরিয়া বলা আছে, 6.4 থেকে 6.7 আপনারা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এখন ঘেটেই দেখবেন যে এখানে মেজারমেন্ট সম্পর্কে বলা আছে। এইখানে আপনার এই প্রুডেন্ট কনসেপ্ট সম্পর্কে বলা আছে অ্যাভয়েড ওভার এস্টিমেট। তো প্রুডেন্স কনসেপ্টটা কি, এটা আপনারা কেউ জানেন যে হোয়াট ইজ প্রুডেন্স কনসেপ্ট? এই যে কনসেপ্টটা আমি আলাপ করলাম প্রুডেন্স কনসেপ্ট, এই প্রুডেন্স কনসেপ্টটা কি? এখানে স্যার বিচক্ষণতা মানে আপনার একটা বিচক্ষণ একটা জাজমেন্ট খাটাইতে হবে যে আসলে এটা অ্যাকচুয়াল জাস্টিফাইড অ্যামাউন্ট কিরকম না, হতে এটা হচ্ছে পারে। ধরেন আপনি জেনারেলি বলছেন, বাট যদি এই আইএফআরএস এর ভাষায় বলি তাহলে বলবো হচ্ছে প্রুডেন্স কনসেপ্ট মানে হচ্ছে আপনি অ্যাসেটের ভ্যালু বাড়ায় দেখাইতে পারবেন না, সঙ্গে সঙ্গে ইনকামকে বাড়ায়, অ্যাসেট এবং ইনকামকে বাড়াইতে পারবেন না, লাইবিলিটি এবং এক্সপেন্সকে কমাইতে পারবেন না। এক কথায় আমি এটা প্রুডেন্স কনসেপ্টে একটা মোটা দাগের ইয়ে। তো সেই সেই অনুযায়ী আপনি কি করবেন, আপনার হচ্ছে IAS 36 হচ্ছে আপনার এখানে এইটা এনশিওর করে যে প্রুডেন্স কনসেপ্ট অনুযায়ী আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা IAS 36 আপনাকে অ্যাপ্লিকেশন করে যে ফেথফুল রিপ্রেজেন্টেশন এবং প্রুডেন্ট। একই সঙ্গে সঙ্গে আপনার 70 মিলিয়ন ছিল, সেইটা কমে হয়তো 50 মিলিয়ন, 30 মিলিয়ন, 20 মিলিয়ন এটা হইতে পারে, অথবা একদম মেশিনটা লোহালক্কর হয়ে যেতে পারে, তখন হয়তো আপনি এটা 5 লাখ টাকা বিক্রি করবেন, মানে 0.5 মিলিয়ন। তো এই যে একটা অ্যাসেট আপনি ক্যারিং করছেন ইন ইউর বুক, যেটার ভ্যালু 7 কোটি টাকা, এটা 50 লাখও হইতে পারে, এটা 6 কোটি হইতে পারে। এটা যদি 7 কোটির জায়গায় 10 কোটি হয়, তাহলে তো আমরা এইটাকে IAS 16 অনুযায়ী রিভ্যালুয়েশন করি।
আমি কথাটা কি বললাম, যে যদি এটা ভ্যালু বাড়ে তখন আইএস 16 অনুযায়ী রিভ্যালুয়েশন আমরা করি। তো রিভ্যালুয়েশন তো হতেই পারে, এটা দাম বাড়তি, কিন্তু এই রিভ্যালুয়েশনের উল্টা দিক, মুদ্রার উল্টা পাশের চেহারাটা হচ্ছে এই ইম্পায়ারমেন্ট, মানে ভ্যালুটা আমার 7 কোটি টাকার জায়গায় কমে এটা আসছে, 7 কোটির জায়গায় যে কমে আসছে, সে কমটা কত আমি বলিনি, আমি বলছি যে এটার ভ্যালুটা যেহেতু টেকনোলজিক্যাল চেঞ্জ আসছে, চেঞ্জ আসার কারণে মেশিনের দামটা খুব পড়ে গেছে। তো এই পড়ে যাওয়াটা হইতে পারে 6.5 মিলিয়ন, সরি 65 মিলিয়ন, বা 6 কোটি, 65, 6.5 কোটি, বা 6 কোটি হইতে পারে, 60 মিলিয়ন, বা 5 কোটি হইতে পারে, হোয়াট এভার দ্য কেস, 50 মিলিয়ন। সো মানে 7-এর থেকে কম যে কোনো অ্যামাউন্ট হলেই তখনই আমাদেরকে এইটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ফেইথফুল রিপ্রেজেন্টেশন এবং প্রুডেন্স কনসেপ্ট অনুযায়ী আমাকে আসলে কমাতে হবে। সো এই জিনিসটা আমরা দেখে ফেললাম। এরপরে আসেন যে সেকেন্ড যে আলাপ করব আমি, সেটা হচ্ছে আইএস আইএস হচ্ছে 36, আইএস 36 কোন জায়গায় অ্যাপ্লিকেবল। তখন আমরা যদি আসি প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট, IAS 16 এটা পুরোপুরি অ্যাপ্লিকেবল। এটা আমরা একটু আগেই দেখলাম যে একটা মেশিন আমরা ইউজ করেছি, এটা আমরা পুরোটা দেখলাম, হ্যাঁ। তাহলে এটা IS 36 অ্যাপ্লিকেবল। এবং আদার স্ট্যান্ডার্ড, এই যে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্টের স্ট্যান্ডার্ড কত, 16। ইনটেনজিবল অ্যাসেট IS 36, এটা না লিখলেও চলতো কারণ এখানে লেখা আছে। গুডউইলটা হচ্ছে আইএফআরএস, এটা আপনাদের আলাপ করা হয়নি। এই গুডউইল কথাটা আসে একমাত্র একটা ক্ষেত্রেই, সেটা হচ্ছে একটা কোম্পানি যদি আরেকটা কোম্পানির সাথে একত্রিত হয়, আমরা মার্জার বলি বা অ্যামালগামেশন বলি, হ্যাঁ। তো সেই অ্যামালগামেশন বা একটার সাথে একটা মার্জার করলে অথবা এটা কনসলিডেট করলে তখন গুডউইলটা আসবে। এই গুডউইলের ক্ষেত্রে এইটাও কিন্তু IS 36 অ্যাপ্লাই হবে। রাইট টু ইউজ অ্যাসেট, এটা কোনটা নিয়ে বলছি বলেন তো? আপনাদের একটা ক্লাসে আলাপ করলাম না যে লিজ গত IFRS ক্লাসে। 16 স্যার। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা এমন হয় যে IFRS 16 অনুযায়ী আমরা একটা ভাড়া নিয়েছি, সেই ভাড়াটা আমরা লং টার্ম 20 বছরের ভাড়া নিয়েছি গুলশানে। এরপরে কি হলো, প্রতি মাসে ভাড়া দেই 5 লাখ টাকা করে গুলশানে। এরপরে গুলশানে একটা ভূমিকম্প হলো বা ঝামেলা হলো, বা গুলশানে এখন আর কমার্শিয়াল অ্যাক্টিভিটিস চলে না, এটা চলে আসলো তেজগাঁ কমার্শিয়ালে। তখন হয়তো গুলশানের ভাড়া 5 লাখ টাকার থেকে 2.5 লাখ বা 3 লাখ আসতে পারে। কিন্তু আপনি যেহেতু কন্ট্যাক্ট করছেন 20 বছর, আপনাকে কিন্তু এই 5 লাখ টাকা করে দিতে হবে, কিন্তু দিতে হচ্ছে 5 লাখ, অ্যাকচুয়াল ভ্যালু 2.5 লাখ বা 3 লাখ। এরকম ক্ষেত্রেও কিন্তু ইম্পেয়ারমেন্ট টেস্ট করতে হয়, যেটা IS 36-এ বলে। এছাড়া ইনভেস্টমেন্ট ইন প্রপার্টি, আমরা যদি কোনো ইনভেস্টমেন্ট করি, যেটা হচ্ছে আপনার IS 40। IS 40টা কি আমি এটা অলরেডি বলিনি, বাট আমরা সামনে বলবো। সেটা হচ্ছে আমি যদি একটা অ্যাসেট, ধরেন একটা ল্যান্ড কিনেছি, লেটসে একটা ল্যান্ড কিনলাম, অথবা একটা বিল্ডিং কিনলাম, এটা হচ্ছে কমার্শিয়াল স্পেস, কমার্শিয়াল স্পেস, আমার অফিসের আপনার 2000 স্কোয়ার ফিটের একটা SFTর একটা স্পেস কিনলাম। এখন এই ল্যান্ড অথবা কমার্শিয়াল স্পেস যে কোনো একটাই অবলিক দিয়ে বললাম, এইটা আমি কি করতে পারি, আমার প্রোডাকশনের জন্য ফ্যাক্টরি করতে পারি, অথবা আমার হেড অফিসের জায়গা ইউজ করতে পারি, অথবা আমি এটার আপনার হচ্ছে যে আপনার সেল সেন্টার করতে পারি। মানে অপারেশনে ইউজ হইলে, প্রোডাকশনে ইউজ হইলে, অপারেশনে ইউজ হইলে IS 16 হবে। আর এই ল্যান্ডটা অথবা কমার্শিয়াল স্পেসটা আমি কিনেছি, এখন আমার কোনো জায়গায় আপাতত লাগছে না, আমি এটা রেন্ট দিয়ে দিতে পারি, অথবা এইটা আমি রেখে দিতে পারি, যে এটা বাড়লে বিক্রি করে ফেলবো, দাম বাড়লে বিক্রি করবো, ল্যান্ডটাও বিক্রি করতে পারি। যেমন আমি সুপারস্টারে কাজ করেছি, এর আগে হচ্ছে শান্তায় কাজ করেছি, রহিম আফরোজে কাজ করেছি, MNC-তে কাজ করেছি। তো তাদের যে জায়গাগুলো কেনা হয়েছে কোনো একটা পারপাস, পরবর্তীকালে সেই পারপাস ইউজ হয়নি, তখন তারা এই পারপাস ইউজ না হলে IS 40-তে নিয়ে গেছে। এটা কি একটা ইনভেস্টমেন্ট, আপনার টাকা আছে, ইনভেস্টমেন্ট করে রাখছেন, উদ্দেশ্য বিক্রি, দাম বাড়লে বিক্রি করে ফেলবেন। তো এইটাকে বলা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ইন প্রপার্টি। এই ইনভেস্টমেন্ট ইন প্রপার্টির দুইটা ভ্যালুয়েশন আছে, একটাকে বলা হয় কস্ট মডেল, আর একটাকে বলে ফেয়ার ভ্যালু। এই ফেয়ার ভ্যালু হইলে ইম্পেয়ারমেন্ট দরকার হয় না, ফেয়ার ভ্যালু হইলে দরকার হয় না, কিন্তু কস্ট মডেল হইলে এই IS 36 লাগে। আর হচ্ছে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন সাবসিডিয়ারি, সাবসিডিয়ারি মানে কি বলেন তো আপনাদের? এই যে আমরা বলেছি না যে একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে যদি 0% থেকে 20% করে, তখন এটাতে আসলে নর্মালি একটা ইনভেস্টমেন্ট। বা 20% থেকে যদি 50% করে, তখন আমরা বলি অ্যাসোসিয়েট। আর 50%-এর উপরে হলে এটাকে বলি হচ্ছে আপনার প্যারেন্ট সাবসিডিয়ারি হয়। তো সেই ক্ষেত্রে
আপনি সাবসিডিয়ারি কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন, সেই ইনভেস্টমেন্টের ভ্যালুটা কমে গেছে। অর্থাৎ আপনি লেটসে বাংলাদেশের অলিম্পিক ইন্ডাস্ট্রিতে আপনি কিনে নিলেন, আপনি স্কোয়ার ফার্মা, আপনি অলিম্পিক ইন্ডাস্ট্রিকে কিনে নিলেন 60%। অলিম্পিক ইন্ডাস্ট্রির ব্যবসা খুব খারাপ, বিস্কিট টিস্কিট হচ্ছে, ভালো চলে না, এখন বিস্কিট মানুষ খায় না, এটার দাম কমে গেল, অথবা তার একটা ব্যবসায় লস হলো, দাম কমে গেলে সেই ইনভেস্টমেন্টের ভ্যালু কমাইতে গেলে IS-36 অ্যাপ্লাই হবে। তার মানে IS-36 কোন কোন জায়গায় অ্যাপ্লাই হয়, কোন কোন IS IFRS। সো আপনাকে যদি এখন ইন্টারভিউ বোর্ডে কেউ কোশ্চেন করে, আপনি ক্লিয়ারলি বলতে পারবেন যে IS-16 প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট, ইনটেনজেবল অ্যাসেট, যেটা হচ্ছে যে আমরা ইনটেনজেবল অ্যাসেট মানে কি, গুডউইল, পেটেন্ট, কপিরাইট, তারপরে সফটওয়্যার, এগুলোকে ইনটেনজেবল অ্যাসেট বলে। গুডউইল তো আমরা বললাম যে একটা কোম্পানি আর একটা কোম্পানি শেয়ার কিনে যদি 10 টাকার জিনিস 12 টাকা কেনে, 2 টাকাকে আমরা গুডউইল বলি। রাইট টু ইউজ অ্যাসেট IFRS 16। ইনভেস্টমেন্ট ইন প্রপার্টি, আপনার একটা ইনভেস্টমেন্ট, একটা প্রপার্টি কিনেছেন, সেটা প্রোডাকশনে বা কমার্শিয়ালি আপনার ব্যবসার জন্য ইউজ হচ্ছে না, এটা রেখে দিয়েছেন যে ভবিষ্যতে দাম বাড়লে বিক্রি করে ফেলবেন, এরকম একটা ইনভেস্টমেন্ট। এটার মডালিটি যদি, এটা ভ্যালুয়েশন মডেল যদি কস্ট মডেল হয়, তাহলে এটা IS-36 অ্যাপ্লিকেবল হবে। সাবসিডিয়ারি, একটা কোম্পানির ইনভেস্টমেন্ট করেছেন, অন্য কোম্পানির শেয়ার কিনেছেন, সেই শেয়ারের ভ্যালু যদি সিগনিফিকেন্টলি ফল করে, তাহলেও কিন্তু আপনি IS-36 অনুযায়ী করবেন। এটা কি বোঝা গেল? ক্লিয়ারলি আমি বুঝাতে পারলাম? ওকে স্যার। জি। ওকে। কোনগুলো আসবে না? এতক্ষণ বললাম আসবে, কোনটা আসবে না? যেমন IS-2 ইনভেন্টরি, কিন্তু আলাদাভাবে ইনভেন্টরির ভ্যালু আমরা জানি লোয়ার অফ কস্ট অর মার্কেট, LCM, তারপরে অ্যাভারেজ ভ্যালু হয়, হ্যাঁ, ওয়েটেড অ্যাভারেজ, তারপরে ফিফো হয়, হ্যাঁ, লিফো এখন নাই। তো এটা অনুযায়ী অটোমেটিকলি ইনভেন্টরি ভ্যালু কমলে এটা অ্যাডজাস্টমেন্ট হয়, এটা IS-36 লাগবে না, এটা নিজস্ব IS-2ই আছে। ডেফার্ড ট্যাক্সে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট যদি কমে, তাহলে IS-32 লাগবে না। বায়োলজিক্যাল অ্যাসেট গত ক্লাসে আলাপ করেছিলাম যে আমি সেটা এখানে লাগবে না। IFRS 9, অর্থাৎ আমি অন্য কোম্পানির শেয়ার কিনেছি জিরো থেকে 20% পর্যন্ত, মানে কিনে আমি স্কোয়ার ফার্মার শেয়ার কিনি বিক্রি করি, আমি ম্যারিকোর শেয়ার কিনি বিক্রি করি, আমি ব্রিটিশ আমেরিকান টোবাকোর শেয়ার কিনে প্রফিটেবলি বিক্রি করে দিই, সেই ধরনের শেয়ারগুলোকে, ইনভেস্টমেন্টগুলোকে IFRS 9-এর আন্ডারে আসে। এইটার ভ্যালু কমলেও এটা IS-36 লাগবে না, IFRS 9-এই বলে দেওয়া আছে কি করতে হবে। আর একটা হচ্ছে অ্যাসেট হেল্ড ফর সেল। একটা অ্যাসেট আপনি কিনেছিলেন, এটা অপারেশনে কাজে লাগতেছে না, এটা আপনি বিক্রি করে ফেলবেন, এই এরকম কন্ডিশনে একটা IFRS আছে, এটা IFRS 5, যেটাকে বলা হচ্ছে অ্যাসেট হেল্ড ফর সেল অ্যান্ড ডিসকন্টিনিউ অপারেশন। এই IFRS-টার নাম IFRS 5। এই IFRS 5-এও IS-36 লাগবে না। তার মানে এইগুলো হচ্ছে লাগবে, লাগবে বা লাগতে পারে, আর এটা তো কখনোই লাগবে না, সেটা আমরা বললাম। ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে ভাই, কষ্ট করে এত শুক্রবারে কষ্ট করে আমরা ক্লাস করছি, কারণ আপনাদের সারা লাইফে এটা লাগবে, যারা অ্যাকাউন্টেন্ট এ লাগবে, একটু কষ্ট করে মাথায় রাখার চেষ্টা করবেন। এরপর আসেন হচ্ছে আপনার এটা, এই এই জিনিসগুলো আছে কোথায়, এই যে কোনটা লাগবে কোনটা লাগবে না, সেটা রেফারেন্স প্যারাটা, আমি রেফারেন্স প্যারাটাও দিয়ে দিয়েছি, এবং আমি চেক করে দেখেছি ক্লাসের আগে যে অ্যাকচুয়াল IFRS এর এইখানে এটা আছে কিনা। এটা টেকনোলজি দিয়ে ইউজ করে বের করছি, বাট আমি নিজে খেটে আবার ক্রস রেফারেন্সিং করছি, যে IS-36 এর প্যারা 2 থেকে 5 নম্বরে এই কথাগুলো বলা আছে। এরপর আসেন অ্যানুয়াল ম্যান্ডেটরি ইম্পায়ারমেন্ট। হ্যাঁ, এটা আমি এবার এই ক্লাসের থার্ড পার্ট যেটা বললাম, এতক্ষণ প্রথম বললাম হচ্ছে হোয়াট ইজ ইম্পায়ারমেন্ট, তারপরে বললাম হচ্ছে একটা এক্সাম্পল দিলাম ইম্পায়ারমেন্ট, তারপরে কোন কোন আপনার রিলেশনশিপ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আলাপ করলাম, তারপর আলাপ করলাম কোনগুলো অ্যাপ্লিকেবল হবে, কোনগুলো আওতার বাইরে থাকবে। এরপরে থার্ড পার্টে আমি নিয়ে এসে আলোচনা করার চেষ্টা করছি যে হচ্ছে আমরা অনেক সময় কনফিউজ থাকি। কি কনফিউজ থাকি? যে গুডউইল এটা কি ইম্পায়ারমেন্ট হবে কি হবে না, ইনটেনজিবল অ্যাসেট হবে কি হবে না। তো এইটার ক্ষেত্রে আমরা আমাদের কনফিউশন দূর করবার জন্য একদম এটাকে বলছি অ্যানুয়াল ম্যান্ডেটরি ইম্পায়ারমেন্ট টেস্ট। এই কথা দিয়ে কি বোঝা যায় বলেন তো দেখি, কেউ একজন আমাকে বলেন তো এটা কি বোঝা যায়, এটার মানে কি? বাৎসরিক যেটা বাধ্যতামূলক করতেই হবে। হ্যাঁ, মানে যেসব অ্যাসেটগুলো ইম্পায়ারমেন্ট টেস্ট করতেই হবে, কোনো এক্সেপশন নাই, সেগুলোকে বলা হয় ম্যান্ডেটরি। সো এটা IS-36-এ এখানে বলা আছে প্যারা 10-এর A, প্যারা 10-এর B কি কি বলা আছে আমরা দেখব। সেটা হচ্ছে গুডউইল। গুডউইলটা সবসময় আসে না, গুডউইল আসে একটা কোম্পানি আর একটা কোম্পানি কিনলে। এই গুডউইলের ক্ষেত্রে অ্যানুয়াল টেস্টটা করতে হবে হবে হবে, এটার কোনো ব্যত্যয় করা যাবে না, এটা বলা আছে প্যারা 10-এর সাবসেকশন A। ইনটেনজিবল অ্যাসেট উইথ ইন্ডিপেন্ডেন্ট লাইফ, এটা একটা বলেন তো বুঝছেন কিনা দেখি, এটা আমাকে কেউ বলেন তো এটা মানে কি।
এক্সাম্পল দিয়ে বুঝান তো। মানে কি এটা? ইনটেনজিবল অ্যাসেট উইথ ইনডিফিনিট লাইফ, মানে মানে পারপিচুয়াল টাইপ। ক্লিয়ার, বোঝা গেছে? কোশ্চেন বুঝছেন কিনা? ওকে, আমি বলে দিচ্ছি। ধরেন আমরা কি, আপনারা যারা এখানে আছেন আজকে, আমরা 30 জনের মতো আছি, আমাদের কোম্পানিতে কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করি কি না করি না বলেন তো? কেউ করি? জি স্যার, একজন করা বলেন হয়। তো। এটা কি বাইরের থেকে কোনো সফটওয়্যার কেনা না বানানো? বাইরের বাইরে থেকে থেকে আনা আছে স্যার, কিনা। এসিপি সফটওয়্যার। এসএপি। এসিপি সফটওয়্যার কিন্তু এই ক্যাটাগরিতে পড়বে না, কারণ এসিপি লাইসেন্সিং প্রতি বছর রিনিউ করতে হয়, ভার্সন চেঞ্জ হয়, এইগুলা এইটা হিসাবে দেখাবো না আমরা এসিপি সফটওয়্যারকে। টালি প্রাইম। টালিও তাই, কারণ ওটা তো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু আমরা একটা এক্সাম্পল দিই, ধরেন আমরা একটা ইআরপি বানালাম, যেমন আমি হচ্ছে, আমরা বিসলিউশন থেকে ইআরপি, আমরা হচ্ছে এমবিএম গার্মেন্টস গ্রুপ, এমবিএম গার্মেন্টস গ্রুপে ইআরপি বানিয়ে দিয়েছি। তারপরে আমরা দিয়েছি এসএসএল কমার্স, এসএসএল কমার্স বাংলাদেশ সবচেয়ে বড় আইটি কোম্পানি যারা পেমেন্ট গেটওয়ে, তাদেরটা বানিয়ে দিয়েছি। তারপরে ট্রু ফেব্রিক নামে একটা কোম্পানিকে দিয়েছি। এখন আরএম গ্রুপ নামে আরেকটা কোম্পানিতে আমাদের সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন ফাইনাল স্টেজে আছে। তো আমি 4টা কোম্পানি উদাহরণ দিলাম, তো যে কোনো একটা কোম্পানি আমি ধরে নিলাম যে এটা এসএসএল কমার্স, তারা এই সফটওয়্যারটা আমাদের কাছ থেকে নিয়েছে, তাদের মতো করে কাস্টমাইজ করে বানিয়ে দিয়েছি। এখন এইটার কি কোনো লাইফ টাইম আছে কি নাই বলেন তো? তারা কি এটা 5 বছর পর বন্ধ হয়ে যাবে, নাকি তারা চাইলে এটা 50 বছর চালাইতে পারবে? বলেন তো কোশ্চেনটা, অ্যান্সারটা। লাইফ টাইম না, ইচ্ছা করে যতদিন চলতে পারবে স্যার এটা। রাইট, তো লাইফ এরকম, টাইম চালাইতে পারবে, জি হ্যাঁ স্যার। এরকম যে সফটওয়্যার যারা তাদেরকে উদ্দেশ্য করে বানানো, এটা কোনো লাইসেন্সিং কন্ডিশন নাই, আনলিমিটেড লাইফ পর্যন্ত ইউজ করা যায়, এগুলোকে বলা হয়। একটা এক্সাম্পল দিল, আরো হইতে পারে, যেমন ধরেন পেটেন্ট। পেটেন্ট মানে হচ্ছে আমি একটা ট্রেডমার্ক, পেটেন্ট, এগুলো অলসো ইনটেনজিবল অ্যাসেট উইথ ইন্ডিপেন্ডেন্ট লাইফ। মানে এগুলো তো আসলে আমি তো বলতে পারি না যে সুপারস্টার গ্রুপের এই সুপারস্টার লাইট, এটা তো একটা ভ্যালু আছে, যে কোনো একটা কোম্পানি থেকে বানায় যদি সিলটা সুপারস্টার লোগো দাঁড়ানো হয়, তাহলে এই বাল্বটার দাম যদি 400 টাকা বিক্রি করা যায়, সুপারস্টারটা দিলেই এটা হচ্ছে 500 টাকা হয়ে যায়। রাইট অর রং? যে কোনো একটা ফ্যাক্টরি থেকে, যে রাইট কোনো একটা স্যার। রাইট স্যার। ব্যান্ডিং, ব্যান্ডিং তো জি ভ্যালু আছে স্যার, ব্যান্ডিং এর একটা দাম আছে স্যার জি এক্সট্রা। জি জি লোগোটা ইউজ বাটা, করা হয় আর কি স্যার জি ওটা। জি বাটা, আপনার যে কোনো জায়গা থেকে জুতা জুতা তৈরি করে বাটার লোগো থাকলে এটা ভ্যালু বেশি, অ্যাপেক্সের ভ্যালু বেশি, ব্র্যান্ড ভ্যালু। তো এরকম এই যে ব্র্যান্ডটা, এই যে ভ্যালুটা, এটার কি কোনো লাইফ টাইম আছে যে আমি বাটার লাইফ 5 বছর? কোকা কোলা, আপনার কোকা কোলা বানায় কার থেকে? বাংলাদেশে প্রাণের মতো কোম্পানি, যাদের হয়তো কোনো রকম কোনো ক্রেডিবিলিটি নেই, সবাই মনে করে প্রোডাক্ট ভালো না, প্রাণ বানিয়েছে, তাবারেজ বানিয়েছে, অনেকেই বানিয়েছে। তো এখন কোশ্চেনটা হচ্ছে, এই কোত্থেকে বানিয়েছে এটা আমরা খুঁজি, নাকি কোক খাই বলেন তো? কোকের ব্র্যান্ড দেখে খাই বলেন তো আমাকে। ব্যান্ডটা খায় স্যার। ইয়েস, তো এই কোকের ব্র্যান্ডটাও কিন্তু, কোকের যে একটা পেটেন্ট ট্রেডমার্ক, এটাও কিন্তু একটা ইনটেনজেবল অ্যাসেট উইথ আইডেন্টিফাইড লাইফ টাইম বা পারপিচুয়াল। এরকম স্যার অনেক মানে ব্যান্ড আছে যারা লোকাল থেকে স্যার, মানে ওদের কোয়ালিটি অনুযায়ী বানায় নাই স্যার। হ্যাঁ, একদমই একদমই রাইট, ইউ আর রাইট, থ্যাংক ইউ। যেমন স্যার ওই যে আপনার স্কোয়ারে আছে, পাবনাতে, আমার হ্যাঁ পাবনাতে অনেক হ্যাঁ লোকাল লোকাল জায়গা, তাদের একটা ওই কোয়ালিটি দেয় যে আমাদের কি এই কোয়ালিটি অনুযায়ী আমাকে মানা দিতে হ্যাঁ, হবে, এগুলো অনেকেই এক্স্যাক্টলি। বলেন। আমি যেমন কল্লোল গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম, ওনাদের একটা কোম্পানির বোর্ডে ছিলাম অনেক দিন, এখনো ওই কোম্পানির হয়তো বোর্ডে এখনো রেখেছে আমাকে, আমি আছি। তো আমরা ওই ম্যারিকোর যে, ম্যারিকো কিছু সাবান কিনে নিছিল, ম্যারিকো সাবান, ম্যারিকোর যে প্যারাসুট তেল আমাদের ফ্যাক্টরিতে আমরা তৈরি করে দিতাম। সো ফ্যাক্টরি কোথায় তৈরি, এখন তো ম্যারিকোর নিজের ফ্যাক্টরি আছে। তো কে তৈরি করছে এটা ইম্পর্টেন্ট না, ব্র্যান্ডটা নিয়েই মানুষ পছন্দ করে, মানুষ জানে। তো যাই হোক, এরকম যে ট্রেডমার্ক, এটাকে বলে ইনটেনজিবল অ্যাসেট। ইনটেনজিবল ইয়েট নট অ্যাভেলেবল ফর ইউজ, এটা মানে কি বলেন তো দেখি, এটা বুঝতে পারেন কিনা? এটার মানে কি? আমি আপনাদের কোশ্চেন করি এই জন্য যে আপনারা এই জিনিসটা মানে ধরতে পারেন কিনা, এই জন্য। ধরেন একটা সফটওয়্যার, একটা সফটওয়্যার আমি বাইরে থেকে কিনছি না, আমার আইটি টিম দিয়ে সফটওয়্যারটা বানানো শুরু করছি।
সফটওয়্যার, হ্যাঁ। তো এখন এই সফটওয়্যারটা আমি বানানো শুরু করলাম, প্রথম বছর গেল, এখনো লাইভ হয়নি, সেকেন্ড ইয়ার গেল, এখনো লাইভ হয়নি। এখন এইটা অনেক ক্ষেত্রেই কিন্তু এমন হয়েছে যে 3 বছর যাওয়ার পরে জিরো এটা ডিসকার্ড করে আবার নতুন করে বাইরে থেকে কেনা হয়েছে, হয় নাই ভাই? এরকম অভিজ্ঞতা আমাদের আছে না? যে করোনার সময় স্যার অনেক টেস্ট ছিল না? অনেক কিছু এরকম হয়নি। তো এরকম ইনটেনজিবল অ্যাসেট বাট এখনো অ্যাভেলেবল ফর ইউজ হয়নি, এরকম যদি পার্শিয়াল হয়, সেইটাও এটা কি তৈরি টিকবে নাকি টিকবে না, এটা নাও তো টিকতে পারে, এরকম ক্ষেত্রে ইম্পায়ারমেন্ট টেস্ট ম্যান্ডেটরি। খুব লজিক্যাল না? বুঝতে পারছেন? খুব চমৎকার করে কিন্তু আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝাচ্ছি, রাইট? জি স্যার। আচ্ছা, রাইট। এছাড়া এছাড়া এই আইএস 36 এর প্যারা 9-এ অন্য কিছু ইন্ডিকেশন আছে, সেটা ইন্ডিকেটর বলে। ইন্ডিকেটর আমি পরে ব্যাখ্যা করছি। অনলি হোয়েন ইন্ডিকেটর এক্সিস্ট, মানে কোন রকম যদি ক্লু থাকে, এগুলো ক্লু ছাড়াই গুডউইল থাকলেই করতে হবে। ইনটেনজিবল অ্যাসেট ইন্ডিপেন্ডেন্ট লাইফ টাইম করতেই হবে। ইনটেনজিবল অ্যাসেট নট নট অ্যাভেলেবল ফর ইউজ, এটা করতেই হবে, মাস্ট। আর অন্যগুলোর ক্ষেত্রে ইন্ডিকেশন থাকতে হবে। ইন্ডিকেটর মানে কি, এটা পরে বলছি। সোফার আমি যেটুকু ডিসকাস করলাম, সো ক্লিয়ার অ্যান্ড মানে ভেরি আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে এক্সাম্পল আকারে বুঝেছি। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? যেটা না বলছি সেটা। না না স্যার, ঠিক আছে, ওকে। ওকে, স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন প্লিজ। স্যার আমরা তো একটা সফটওয়্যার কথার কথা স্যার 20 লাখ টাকা দিয়ে নিয়েছি, হুম, লোকাল একটা কোম্পানি থেকে বানিয়ে দিয়ে নিয়েছি, কিন্তু ওদেরকে মান্থলি আমরা 1 লাখ টাকা সার্ভিস চার্জ দেই। হুম, এটা আমি 5 বছরের জন্য ইনটেনজিবল এসেটে রেখেছি। তো হুম। এটার ইম্পায়ারমেন্ট টেস্টটা কিভাবে আমরা করবো তাহলে? আচ্ছা, এটা হচ্ছে যেহেতু 5 বছর লাইফ টাইম, ওইটা ম্যান্ডেটরি না। মানে এখন আপনার পরেরটা আমি বলি নেই। যেমন এইটা যদি লাইফ টাইমটা 5 বছর না হয়, যদি আনলিমিটেড হইতো তাহলে মাস্ট করতে হইতো। যেহেতু 5 বছরের লাইফ টাইম আপনি লিখছেন, তাহলে আপনি ম্যান্ডেটরি ক্লজ থেকে বেরোয় আসছেন। এখন কি হবে সেটা আমি বলছি, এটা এখনই বলবো, এটা বলিনি এখনো। এটা হচ্ছে পার্ট 4-এ আমি আলাপ করবো আজকে। বোঝা গেছে ভাই? এ- একটু কথা ছিল স্যার, এখানে হচ্ছে যে বলেন। আমরা তো 5 বছরের আমাদের বোর্ড অফ ডিরেক্টর রাখতে বলছে, হ্যাঁ। কিন্তু এটা কিন্তু ওদের সাথে আমাদের লং টাইম এগ্রিমেন্টে থাকবে। হুম। তাহলে কি আমি এখানে ভুল করছি বা বোর্ড অফ ডিরেক্টরের ডিসিশনটা ভুল ছিল স্যার? না, এটা আসলে কি, এটা যদি, হ্যাঁ, যদি বোর্ড অফ ডিরেক্টর ইজ দ্য সুপ্রিম এবং এজিএম এ নিশ্চয়ই তাদের অথরাইজ করা আছে যে একটা কোম্পানির এই ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, তো তারা যেহেতু মনে করছে, তাদের মাথায় ব্যাকআপ মাইন্ড কাজ করতে পারে যে কন্ট্রাক্টটা হয়েছে আজীবন, কিন্তু আমি হয়তো 5 বছরের বেশি নাও ইউজ করতে পারি, বরং তারা কনজারভেটিভ ওয়েতে আনলিমিটেড লাইফ টাইম না ধরেছে, 5 বছরে রেখেছে, এটাই বরং ওয়াইজ কাজ হয়েছে। ওনারা হয়তো না বুঝেই করছে, বাট এই কাজটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অনুযায়ী আনলিমিটেড লাইফ টাইম হলে অনেক কোশ্চেন থাকে যে আসলেই কি আনলিমিটেড বলে কিছু আছে। যে কোনো সময় তো ওই সফটওয়্যার যে কোনো সময় আপনার বাধ্য হইতে পারে। তো ওনারা যে 5 বছর ধরছে, আর্গুমেন্ট হইতে পারে 5 বছর না ধরে 10 বছর ধরলে কি হইতো, ঠিক আছে, এইটা হইতে জি পারে, স্যার। কিন্তু মানে লাইফ টাইম লিমিটেড করাটা মোর লজিক্যাল। ঠিক আছে ভাই? জি স্যার। ওকে, জি। এবার থ্যাংক ইউ। আসেন। ওকে, থ্যাংক ইউ। এই কোশ্চেনগুলো করবেন, এই কোশ্চেনগুলো কিন্তু ধরেন, কিছু মনে করেন না, আমি যেভাবে আইএসআইএফআরএস নিজে এখনো প্রতিদিন পড়ি, এবং হাজার হাজার কোম্পানির সলিউশন দেই, অডিট করি, ট্রেনিং করাই সব জায়গায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে গত পরশুদিন করে আসলাম, এই করছি এই জন্য যে কোনো কোশ্চেন পেলে আমি অ্যান্সার দিতে পারবো। যদি কোনো কিছু কোনো না পারি, এটা আরো ইন্টারেস্টিং, আমি ক্লাসে তখন বলি যে ভাই এটা আমি বুঝতে পারছি না, বা আমার আরেকটু দেখতে হবে, একটু অ্যালাউ করে নেক্সট ক্লাসে অ্যান্সার দিব, এরকম যদি কিছু বলি, তার মানে ওইটা আমারও একটা সুযোগ যে এটা আমি জানতাম না বা ক্লিয়ারলি অ্যান্সার করতে পারছি না, নেক্সট ক্লাসে দেখে এসে বুঝবো। তো এটাও কিন্তু অপরচুনিটি, এই জন্য কোশ্চেন করবেন, হ্যাঁ, এই আর কি। তো থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখেন, তাহলে প্রথম তো ম্যান্ডেটরি বাইরে, পরে বলছে যে প্যারা 9-এ বলতেছে যে এগুলো বাদেও হচ্ছে, আর আমি কিছু জিনিস বাদ দিয়েছি, এটা পড়লেই হবে, এই জন্য আর এটা বলছি না, হ্যাঁ। এটা পরে বলতেছে যে প্যারার বাদে আরেকটা কাহিনী আছে, যে তোমার ইন্ডিকেটর থাকলেও করতে হবে। যে ইন্ডিকেটর কি, এই ইন্ডিকেটর এখন বুঝাচ্ছি। তো ইন্ডিকেটর কি, ইন্ডিকেটর দুইটা পার্ট, একটাকে বলা হয় এক্সটার্নাল আর একটাকে বলে ইন্টারনাল, ঠিক আছে? তো ইন্টারনাল আর এক্সটার্নাল কি সেটা আমি এখন ক্লিয়ার করি। সেটা হচ্ছে, এক্সটার্নাল যদি এমন কোনো সিমটম আসে যে ওই প্রোডাক্টটার, ওই জিনিসটার ইউজ আপনি নাও করতে পারেন। এটা কোথায় বলা আছে? 36-এর প্যারা 12 থেকে 14 পর্যন্ত, সেপারেট ইন্টু 2 গ্রুপস, ওইখানে এইগুলো দেওয়া আছে, আমি ওইখান থেকেই কপি করা, ঠিক আছে? কি, মার্কেটে ডিক্লাইন, মানে হঠাৎ করে এই সফটওয়্যারটার, যেমন ধরেন আমি বলি যে এক সময় ছিল অনেকে জেডি এডওয়ার্ড ইউজ করতো, অনেকে অনেক সফটওয়্যার ইউজ করতো, অথবা
অনেকে বাংলাদেশের লোকাল কোম্পানির সফটওয়্যারগুলো বানিয়ে ইউজ করা শুরু করেছিল। হঠাৎ করে এসিপি আসে, বড় বড় কোম্পানিগুলো কিন্তু এসিপি ঝাঁপায় পড়ছে। তো এরকম টেকনোলজি চেঞ্জের কারণে একটা প্রোডাক্টের কিন্তু মার্কেটে ডিক্লাইন করতে পারে ভ্যালু। আবার এমন হইতে পারে জায়গা কিনছেন, ধারণা করছিলেন যে উত্তরবঙ্গে অনেক বেশি কানেক্টিভিটি বাড়বে, জায়গার দাম অনেক বাড়বে, কিন্তু কোনো একটা কারণে ওইদিকে ইকোনমিক জোন না হয়ে পদ্মা সেতু অথবা সেকেন্ড পদ্মা সেতু যেটা আরেকটা করলো এই গভর্নমেন্ট করার পরে দেখা গেল যে আপনার উত্তরবঙ্গের জায়গার দাম বাড়তেছে না, রেদার দক্ষিণবঙ্গ অথবা দক্ষিণ পশ্চিমের জায়গাগুলো দাম বাড়তেছে। সো আপনার যে কোনো একটা জিনিস কেনার সেটা যদি ডিক্লাইন, ভ্যালু মার্কেটে ডিক্লাইন হয়, তাহলে আপনার এটা ইন্ডিকেটর। টেকনোলজি চেঞ্জ, আপনি আগে ইউজ করতেন, আগে আপনি ফ্যাক্টরিতে কিনছিলেন যেখানে আপনি ফিচার ফোন তৈরি করেন মানে ব্যাটন ফোন। এখন ধরেন গ্লোবালি দেখলেন 5 বছর পরে আর এটা ইউজ হচ্ছে না। অথবা আমি সুপারস্টার যে উদাহরণটা দিলাম, সুপারস্টার লাইটিং পার্টের, তাদের আগে এলইডি মেশিন ছিল না, তাদের মেশিন ছিল হচ্ছে সিএফএল। সিএফএল গ্লোবালি বন্ধ হয়ে গেল, এটা পারদ থাকে, এটার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না, চোখের জন্য উপকারী না। তো পরে সারা পৃথিবীতে শিফট করলো সেকেন্ড জেনারেশন লাইট থেকে থার্ড জেনারেশন লাইট। সেকেন্ড জেনারেশন ছিল সিএফএল ফ্লোরোসেন্ট যেটা বলে, ওইটারে বাদ দিয়ে এলইডি চলে আসলো। তো আগের মেশিন তো দাম কমবে, ইন্ডিকেশন এক্সটার্নালি বলে যে এটা আর ইউজ হবে না, এটা ভ্যালু থাকবে না, কেউ কিনবে না। ইকোনমিক ডাউনটাউন, হঠাৎ করে দেশের অর্থনীতি এত খারাপ হলো যে জমির দাম কমে যাচ্ছে, মেশিনের দাম কমে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ক্ষতি। ইনক্রিজ ইন দ্য ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট বাড়লেও কিন্তু ডেপ্রিসিয়েশন বেশি চার্জ করতে হয়। ধরেন ইন্টারেস্ট ডেপ্রিসিয়েশন যে রেটটা আমরা করি বা কারেন্ট ভ্যালু যখন বের করি, টাইম ভ্যালু যখন বানাই, তখন আমরা একটা রেট দিয়ে এটা ডিসকাউন্টিং করি। রেটটা যদি 10% থাকে, এটা যদি 15% হয়, তাহলে তো ইনফ্লেশন বেশি, জিনিসপত্রের দাম দ্রুত হচ্ছে, আপনার ভ্যালু কমে যায়। এই কারণে এটা একটা ইম্পায়ারমেন্টের ইন্ডিকেশন। আর একটা ডিক্রিজ ইন দ্য মার্কেট ক্যাপিটালাইজেশন, আপনার যেটা হিসাব করতেছেন ওইটার ভ্যালুটা কমে যাচ্ছে, এটা হচ্ছে এক্সটার্নাল ইন্ডিকেশন। আর ইন্টারনাল কি, যে জিনিসটা আপনি কিনছেন ফিজিক্যালি ড্যামেজ হয়েছে, আপনার মেশিনে একটা কোণা ফেটে গেছে, ল্যাপটপের হাত থেকে পড়ে একটা কোণা ভেঙে গেছে, তো ল্যাপটপের লাইফ টাইম 5 বছর হলে যেহেতু ভেঙে গেছে, এটা আপনি তখন এটার ইম্পেয়ারমেন্ট টেস্ট করবে, যেটা 5 বছর চলবে নাকি ভ্যালু কমাইতে হবে। অবসোলেন্স, অবসোলেন্স মানে হচ্ছে বাতিল হয়ে যায়, আগের টেকনোলজি বাদ। আইডিয়াল অ্যাসেট, এটা হঠাৎ করে দেখলেন যে ইউজ হচ্ছে না, হ্যাঁ, হঠাৎ করে দেখলেন যে আপনার অফিস ছিল দুইটা, আপনার ধরেন আগে দেখছিলেন যে হচ্ছে মতিঝিলে খুব ভালো রমরমা, এখন দেখলেন যে কর্পোরেট অফিস সব শিফট হয়ে যাচ্ছে হচ্ছে গুলশানের দিকে। মতিঝিলের একটা চিপায় আপনার জায়গা ছিল, সেই জায়গাটা এখন আর কোনো ভ্যালু নেই, এটার অ্যাসেটের আইডল পড়ে আছে, তখন এটার ইম্পেয়ারমেন্ট টেস্ট করতে হবে। রিস্ট্রাকচারিং, অনেক সময় আপনার পলিসি রিস্ট্রাকচারিং করার কারণে, বিজনেস মডেলের কারণে জিনিসপত্রের দাম কমে যায়। ওর্স দেন এক্সপেক্টেড পারফরমেন্স, আপনি একটা মেশিন বানাইছিলেন, ভাবছিলেন অনেক ভালো কাজ করবে, পরে দেখলেন যে এটার রেজাল্ট ভালো আসতেছে না, তখন তার ইম্পেয়ারমেন্ট টেস্ট করতে হবে। এটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট ইন্ডিকেটর, এগুলো থাকলে টেস্ট করতে হবে। প্রথমগুলো বলছিলাম ম্যান্ডেটরি করতে হবে এই তিনটা ক্ষেত্রে: গুডউইল, ইনটেনজিবল অ্যাসেট উইথ আনলিমিটেড লাইফ টাইম, আর হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট নট ইয়েট কমপ্লিট টু ইউজ, এটা হচ্ছে মাস্ট। আর এই যে গুলো দেয়া আছে 1 2 3 4 5 5 5 10টা বা এই ধরনের যেগুলো হবে, এরকম হলে আপনাকে ইম্পেয়ারমেন্ট টেস্ট করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? স্যার একটু ওই যে ইনক্রিজ ইন ইন্টারেস্ট রেট, এটা একটু স্যার যদি আবার বলতেন ইন্টারেস্ট, এক্সটার্নাল স্যার। হ্যাঁ ইন্টারনাল, এই যে এক্সটার্নালি হঠাৎ করে আপনার কন্ট্রোলে নাই। আগে আপনি ব্যাংক থেকে লোন নিতেন, লেটসে আপনি ব্যাংক থেকে লোন নিতেন, আপনার রেট হইতো 9%। এখন এই যে ইনক্রিজ ইন্টারেস্ট রেট, এখন এটা হয়ে গেছে 14%। তাহলে এখন আপনি যখন 9%-এ একটা একটা অ্যাসেটের অ্যাসেটের ক্ষমতা, আপনার যদি একটা অ্যাসেটের যদি এটা অ্যাসেট ইউজ করে মার্কেটে যদি 12% রিটার্ন জেনারেট করে, তাহলে স্বাভাবিকভাবে 9% থেকে 12%, এটার 9%-এর লোন নিয়ে আমি একটা অ্যাসেট কিনেছি যেটা 12% আমাকে ভ্যালু দিচ্ছে। তো আমি স্বাভাবিকভাবে এটা তো ভাববো যে ভালো প্রফিটেবল, কিন্তু হঠাৎ করে মার্কেটের রেট হলো 14, 14% হয়ে গেল 9 থেকে 14, কিন্তু আপনার রেভিনিউ জেনারেট করার সক্ষমতা মাত্র 12। তো স্বাভাবিকভাবেই এখন আপনি কিন্তু ওই অ্যাসেটটা রাখতে চাইবেন না, যে ভাই আমি ব্যাংক থেকে 14% কস্টে নিয়ে এটা 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 দিয়ে যে রেভিনিউ জেনারেট করছে সেটা দিয়ে আমি জেনারেশন হচ্ছে 12%। তো তখন আপনি কি ওই অ্যাসেটটার ভ্যালু কমে যাবে। বোঝা গেছে? জি ক্লিয়ার? স্যার, জি স্যার, জি। নিজের কাছে কোশ্চেন করলে বুঝতে পারবেন, এটা কিন্তু কমন সেন্সেই আসে যে যখন ইন্টারেস্ট বাড়ে তখন জিনিসের দাম কমে যায়, হ্যাঁ, মানে মানে মনে হয় যে দাম বাড়ছে কিন্তু আসলে ইউটিলিটি কমে যায়। আচ্ছা, এরপরে একটা টেস্ট আপনাকে দিলাম, কোভিড-19 সময়
কোভিড-19 কি একটা ইম্পেয়ারমেন্ট হইতে পারে বলেন তো? এটা কি একটা টেস্টে আসতে পারে কোভিড-19? আমি কোশ্চেনটা বুঝাইতে পারছি কিনা? কোভিড-19 সময় আপনার একটা অ্যাসেট বা একটা ব্যবসা আপনি কিনছেন, এই ব্যবসাটার ইম্পেয়ারমেন্ট টেস্ট করা লাগতে পারতো কোভিডের সময়, এটা ইন্ডিকেটর কিনা? ইন্ডিকেটর হইতে পারে স্যার। কারণ কি দেখেন, যখন কোভিড হয়েছিল হঠাৎ করে তো আমরা কয়েকদিন পরে বুঝলাম যে আলহামদুলিল্লাহ দুনিয়া স্বাভাবিক হবে, কিন্তু আমি যদি বলি 2020 সালের আপনার 2020 সালের যখন আপনার 19-এ না 20-এ হলো, 19-এর মার্চে। 19-এ শুরু হয়েছে, কিন্তু মার্চ থেকে 19-এ আমাদের শুরু হয়েছে। অফিস আদালত বন্ধ দিয়েছিল মার্চের হ্যাঁ, পর। মার্চ 19 না মার্চ 20? 20 আচ্ছা মার্চ 20। আচ্ছা, তাহলে 24 মার্চ 25 মার্চ পর্যন্ত হলো, 26 মার্চ বন্ধ ছিল, এরপর বন্ধ হয়ে গেল। এখন ধরেন আপনি অনেকগুলা জিনিস কিনছেন, আপনি অনেকগুলা মার্কেট কিনছেন, বসুন্ধরাতে, যমুনাতে অনেক দাম লিখে রাখছেন, হঠাৎ করে দেখলেন যে আনলিমিটেড টাইমে দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, মানুষজন কোভিডের ভুগে মারা যাচ্ছে, তখন কি লাক্সারি শপগুলোর রেভিনিউ জেনারেটিং ক্ষমতা কমতে পারে না কোভিডের কারণে? এই ন্যাচারাল, অবশ্যই কমেছে। এইটাই হচ্ছে একটা ইন্ডিকেটর। হ্যাঁ, এটা হচ্ছে এক্সটার্নাল ইন্ডিকেটর। হ্যাঁ, এটা আপনাকে কনসেপ্ট, ইয়েস এটা। তারপরে ধরেন এই যে 2 বছর পূর্তি হয়ে গেল 24 সালে, 24শে আগস্ট। তো 24শে আগস্টে হঠাৎ করে যে একটা আনস্টেবিলিটি শুরু হলো, তো এখন ধরেন কোনো কারণে তখনকার গভর্নমেন্ট ভয় পেয়ে হোক, যে কোনো কারণে হোক চলে গেছে, পালাই গেছে, আর তারা যদি বুঝতো যে আমি এটা থাকবো জোর করে, তাহলে জোর করে থাকলে কি হতো? আরো রক্তারক্তি হতো, আরো প্রাণ যেত। তারা যদি মানুষকে নির্বিচারে ধরেন 1000-2000 মানুষ মারছে, যদি আরো মানুষ মারার প্ল্যান করতো, বা যদি বলতো যে আমরা ছাড়বই না, আর্মি চলে আসতো, গন্ডগোল লাগতো, তখন কিন্তু আবার এই পলিটিক্যাল এই ইনস্টেবিলিটিও কিন্তু একটা ইন্ডিকেটর। হঠাৎ করে আপনার ফায়ার লেগে গেছে, আজকেই যেমন মতিঝিলে আমাদের সিটি সেন্টারের যে অফিস, ওর পাশে যে মেট্রো রেল মতিঝিল, ওর নিচে বোমা ফাটছে, আজকে শুনছেন মনে হয়, যে ইন্ডিয়ার একটা পলিটিক্যাল গন্ডগোল, বিভিন্ন কাহিনী, রাষ্ট্রপতি চলে যাবে, হাবিজাবি, মানে পলিটিক্যাল। তো এখন ধরেন একটা একটা বিল্ডিং এর আশেপাশে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হলো, বা একটা এরিয়াতে ক্ষতিগ্রস্ত হলো, তো ফায়ার ইজ অলসো ইন্ডিকেটর। টেম্পোরারি মেনটেনেন্স শাটডাউন, এইটা কি হবে বলেন তো? আমি কিছুদিন ধরে আমি একটা শাটডাউন করলাম, যে এই আমার ইয়েটা আমি বন্ধ রাখবো কিছুদিন, তারপরে আবার ঠিক করে করব, এটা কি রাখবো নাকি রাখবো না? বুঝতে পারছি? টেম্পোরারি শাটডাউন বুঝছেন? মানে আমার অফিসটা, আমার ফ্যাক্টরিটা রিশেপ করব মানে আমার ফ্যাক্টরিটা কিছুটা আপনার এই পরিষ্কার পরিচ্ছন্ন করব, মেনটেনেন্স করব। তো আমার ফ্যাক্টরিটা 2 মাসের জন্য আপনার পরিষ্কার পরিচ্ছন্ন এবং এর ক্যাপাসিটি বাড়ানোর জন্য, মেনটেনেন্স করার জন্য শাটডাউন করলাম। এটা কি কোনো ইন্ডিকেশন? না, এটা তো ইন্ডিকেশন হতে পারে না না স্যার। স্যার। ইউজুয়ালি নো, নর্মালি এটা হয় না, কারণ এটা তো আর কোনো মানে এমন না কারণ যে পার্মানেন্ট বন্ধ হচ্ছে, এটা সাধারণত তো আমার। দেখা যায় স্যার ঈদের মধ্যে ছুটি থাকলে পরে হ্যাঁ, কিছু হ্যাঁ, কারণে এটা মেনটেনেন্স করে থাকে স্যার, রাইট। এটা তো তার এটা মানে এই ধরনের টেম্পোরারি মেনটেনেন্স শাটডাউনটা হয়, তাহলে আমরা নর্মালি এটা ইন্ডিকেশন দেখবো না। বাট পার্মানেন্টলি যদি হয়, ওই এলাকায় আনরেস্ট লেগে গেছে আর ব্যবসায়ী করা যাচ্ছে না, তাহলে ভিন্ন কথা। আচ্ছা, এবার আসেন, এবার আমি এই IS IFRS না, আমি টেক্স আর পড়বো না, আমি এখন বুঝাই দিব। এখন আপনাদেরকে ইম্পেয়ারমেন্ট কিভাবে করবেন এটা আমি না পড়ে একটা গ্রাফ এঁকে দিচ্ছি, এটা আপনার নোট নিয়েন, আমি আপনাদেরকে দেখাই দিব। ধরেন একটা অ্যাসেট, এটা আপনার কস্ট মডেলে আছেন। হ্যাঁ, কস্ট মডেল থেকে আপনার অ্যাসেটটা কিনেছিলেন হচ্ছে অ্যাকুইজিশন কস্ট, মানে কেনা ছিল হচ্ছে 100 টাকা। 100 টাকা, এর থেকে লেস কি করি আমরা বলেন তো? লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করি না? যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 20 টাকা, তাহলে এটার বুক ভ্যালু কত বলেন তো? 80 টাকা। 80 টাকা। বুক ভ্যালু 80 টাকা। এখন এই বুক ভ্যালু যে 80 টাকা, এইটা আপনাকে এখন ইম্পেয়ারমেন্টে ইন্ডিকেশন আসছে, যেহেতু এই অ্যাসেটটা ইয়ে না, আপনার ওরকম গুডউইল না বা ইয়ে না, এটা একটা রিয়েল অ্যাসেট, আপনার একটা মেশিন। এখন এটার একটা ইন্ডিকেশন আসছে যে এটা নতুন মেশিন বাজারে আসতেছে, অথবা আগেরটা দাম কমতে পারে। এই ইন্ডিকেশন আঁকলেই আপনি ইম্পেয়ারমেন্ট টেস্ট করবেন। সেই ইম্পেয়ারমেন্ট টেস্টটার ফর্মুলা দেখাচ্ছি। তাহলে এই পাশে দেখালাম কস্ট, তাহলে এখন এই অ্যাসেটটার আপনার ফেয়ার ভ্যালু, ফেয়ার ভ্যালু মানে কি বলেন তো? আর একটা হচ্ছে ভ্যালু ইন ইউজ। ন্যায্য মূল্য। হ্যাঁ, ভ্যালু ইন ইউজ। ভ্যালু ইন ইউজ কথাটা শুনছেন? ভ্যালু ইন ইউজ। না জি স্যার, স্যার। শুনি নেই স্যার। আচ্ছা, তাহলে এটা বলি। ফেয়ার ভ্যালু মানে হচ্ছে
আজকে এই মূল ভ্যালু। মেশিনটা আজকে যদি মেশিনটা মার্কেট বাজারে বিক্রি করতে চান অথবা আজকে যদি রিপ্লেস করতে চান তাহলে কেমন, তা ধরলাম ফেয়ার ভ্যালু আসলো মার্কেটে এখন 70 টাকা, ঠিক আছে, ওকে, 70 টাকা, ওকে। আর ভ্যালু ইন ইউজ মানে এই অ্যাসেটটা ইউজ করে, এই অ্যাসেটটা ইউজ করে আপনার একটা রেভিনিউ হবে না, আপনার একটা মেশিন, একটা, আমি ধরেন আমি সিটি সেন্টারে আমার একটা আমাদের অফিস আছে, তাহলে আমরা ওইখানে এই যে সিটি সেন্টার যে অ্যাসেটটা ধরেন আমাদের নামে যদি থাকে, আমরা এই অ্যাসেটটা ইউজ করে প্রতি বছর একটা রেভিনিউ পাই না, এখন এই রেভিনিউ যেটা পাই এটাকে বলে ভ্যালু ইন ইউজ। তাহলে যেটা করতে হয়, আমি ধরলাম যে এটা আমি এই অ্যাসেটটা লিজ নিয়েছি একটা 10 কলম বছরের দাও জন্য। তো দ্রুত। হ্যাঁ, আমরা 10 বছরের জন্য, এই তুবা, আচ্ছা, আমরা কি করলাম, আমরা বললাম হচ্ছে যে, আবারও বলি, তাহলে আমরা যে 10 বছরের জন্য লিজ দিলাম সিটি সেন্টার, এখন 10 বছরে আমার প্রতি বছর কত করে রেভিনিউ হয়, এই রেভিনিউ 1 বছর পরে কত হবে, 2 বছর পরে হবে, 3 বছর পরে হবে, 4 বছর পরে হবে, এইগুলোকে প্রেজেন্ট ভ্যালু করতে করা যায়, জানেন তো, শুনেছেন না জি প্রেজেন্ট ভ্যালু? স্যার, এখন এই জি স্যার। আমার এই যে রেভিনিউ আসবে সেটা প্রেজেন্ট ভ্যালু করে আমি পেলাম যে এই অ্যাসেট ইউজ করে আগামী সময়ে আমি যে ব্যবসা বাণিজ্য পাবো তার ভ্যালু আসলো 65 টাকা, 65। তাহলে ভ্যালু ইন ইউজ মানে যে অ্যাসেটটা ধরলাম, এটা একটা আমার একটা ফ্ল্যাট ছিল, ফ্ল্যাট, একটা কমার্শিয়াল স্পেস, কমার্শিয়াল স্পেস যেটা আমি কমার্শিয়াল স্পেস যেটা আমি লিজ নিয়েছি 10 বছরের জন্য। তো তাহলে আমি এখন হচ্ছে আমার এই 10 বছরের চলে গেছে 2 বছর, 8 বছর আমার লাইফ টাইম আছে, তো 8 বছর থেকে কত রেভিনিউ পাবো এটা ইউজ করে, এটা পেলাম 65 টাকা। আর মার্কেটে এটা এখন 70 টাকায় পাওয়া যায়, আর এইটার বুক ভ্যালু আছে 80 টাকা। এখন নিয়ম অনুযায়ী এইটা প্লাস এইটা যেটা হায়ার, এই দুইটা হায়ার, এই দুইটা হায়ার কোনটা, 65 আর 70-এর হায়ার কত, 70। বড়, তাহলে 70 হচ্ছে এখানে আসবে হায়ার। এখন কম্পেয়ার করবেন 80 আর 70, যদি এখানে 85 আসতো তাহলে ইম্পেয়ারমেন্ট লাগবে না, টেস্ট করে দেখলেন যে এটা ইম্পেয়ারমেন্ট করতে হবে না, সো ইম্পেয়ারমেন্ট টেস্ট করলেন পেলেন 85, তাহলে কি হইতো, এখানে ধরলেন পাইছিলেন 85 আর এখানে পাইছেন 65, তাহলে 65 আর 85-র ভিতর বড় কোনটা, 85, রাইট আর রং? রাইট, এখন 85। 85 যদি হয়, আপনি ইম্পেয়ারমেন্ট টেস্ট করে দেখলেন অ্যাসেটের বুক ভ্যালু দেখানো আছে 80, আর এদিক থেকে ভ্যালু বের করলেন 85, তাহলে কি এটা ইম্পেয়ারমেন্ট টেস্টে আপনার এটাকে কোনো লস নিতে হবে না, মানে ইম্পেয়ারমেন্ট করতে হবে না, টেস্টে করে দেখলেন যে না এটা আমার অ্যাসেটে যেটা ধরা আছে ভালোই ভ্যালু ধরা আছে, ফেয়ার কিন্তু ভ্যালু, এটা, ফেয়ার ভ্যালু হ্যাঁ, ঠিকই আছে, মানে মোটামুটি রাইট, ঠিক আছে। রাইট, এখন যদি এটা 85 না হয়ে এটা যদি ফেয়ার ভ্যালু পেতাম 70 আর রেভিনিউ জেনারেশন 65, তাহলে এই দুইটার বড় হচ্ছে 70, এখন 70 হচ্ছে 80-র চেয়ে কম, তাহলে 10 টাকা আমার রিয়েলি বেশি ভ্যালু দেখানো আছে, তখন আমি যেটা অ্যাকাউন্টিং করতাম লিখতাম ইম্পায়ারমেন্ট, ইম্পায়ারমেন্ট লস ডেবিট 10 টাকা, আর এই যে এটার কি করতাম, এটার হচ্ছে আপনার অ্যাসেটের ভ্যালু কমাই দিতাম, ঠিক আছে, এটাকে আমি করতাম কি, এই অ্যাসেটের যেটা ছিল ফ্ল্যাট বা স্পেস, কমার্শিয়াল স্পেস, এটা ডেবিট ক্রেডিট করে দিতাম 10 টাকা, তার মানে আমি সরাসরি এইটার 10 টাকা ভ্যালু কমায়া, তাহলে এইটা কেটে দিয়ে এই অ্যাকাউন্টিং এন্ট্রির মাধ্যমে যখন আমি 10 টাকা কমায় ফেললাম তখন এটা ভ্যালু শো করতো 70। তার মানে আমি বুঝতে চাইলাম যে ফেয়ার ভ্যালু এবং ভ্যালু ইউজ তার ভিতর বড়টাই আমি হচ্ছে কনসিডার করব, আমার বইতে আমি বেশি দেখাচ্ছি তাতে কি, মার্কেটে তো এটা ডিমান্ড কমে গেছে, তো মার্কেট ডিমান্ডের সূত্র কোনটা, এটা বিক্রি করলে কত টাকা পেতে পারি বা এটা রিপ্লেস করলে কত টাকা হইতে পারে, অথবা এটা ইউজ করে কয় টাকা পাইতে পারি, এটার বড়টা আমি কনসিডার করব, তার সাথে কম্পেয়ার করব আমার হচ্ছে আপনার এই ইয়ের সাথে, আপনার এই আমার বুক ভ্যালুর সাথে, ক্যারিং অ্যামাউন্ট। রাইট, ক্যারিং অ্যামাউন্ট, বুক ভ্যালু, রিটেন ডাউন ভ্যালু, যাই বলেন। এখন এই যে একটা গ্রাফ আঁকে দেখাইলাম, এটা কিন্তু আপনি আবার কোথাও পাবেন না কোনো বই বইতে, আমার ইয়েতে, আমার ইয়ে বইতে আছে, আমার যে আইএফআরএস এর আইএস এর যে আইএস পার্ট 1 আছে সেখানে এটা দেয়া আছে। তো এখন কি পুরা ইম্পেয়ারমেন্ট টোটালটা বোঝা গেছে ভাই? স্যার একটা প্রশ্ন জি আছে স্যার। স্যার, 65 টাকার বলেন, হিসাবটা বলেন। একটু দয়া করে আবার একটু বুঝাবেন স্যার, 65 টাকার হিসাবটা কেমনে? ও, 65 টাকার হিসাবটা সহজভাবে বুঝাই, সেটা হচ্ছে আমি একটা গাড়ি কিনলাম, উদাহরণ দেই, ঠিক আছে, এখন এই গাড়িটা তো আমি ইউজ করি প্রতি মাসে, করি কি করি না? করি করি। আচ্ছা, এখন এই গাড়িটা যদি আমার না থাকতো তাহলে আমার যাতায়াতের জন্য প্রতি মাসে এই পার্মানেন্টলি রেন্টে কারে, আমাদের সুপারস্টার বা অন্যান্য কোম্পানিতে আমরা দেখছি গাড়ি না কিনে রেন্টে কারে গাড়ি নেই, তাহলে দেখা যায় ওরা খরচ খরচা সহ, ড্রাইভার সহ হয়তো বলে দিল যে ঢাকার ভিতর চললে প্রতিদিন যদি অ্যাভারেজে আপনি 30 কিলোমিটার অ্যাভারেজ চলেন তাহলে আপনাকে মোটামুটি 50,000 টাকা দিতে হবে। তাহলে যে গাড়িটা আমি কিনে ইউজ করছি সেইটার
একটা রেভিনিউ জেনারেশন ফর্ম আমি পেয়ে গেলাম যে এটার প্রতিদিন মানে প্রতি মাসে আপনার কস্ট বাদ দিয়ে 30,000 টাকা ভ্যালু পাওয়া যায়, খরচ বাদ দিয়ে। তাহলে এই যে খরচ বাদ দিয়ে যে আমি 30,000 টাকা করে এইটা ভাড়া দিলেও বা আমি উবারে দিলেও পেতে পারতাম, তার মানে ওই অ্যাসেটটার রেভিনিউ জেনারেশন সক্ষমতা প্রতি মাসে 30,000 টাকা, এটাকে বলে ভ্যালু ইন ইউজ, মানে ইউজ করে কি পরিমাণ ভ্যালু জেনারেট হয়। তাহলে 30,000 টাকা প্রতি মাসে হইলে আগামী 5 বছর যদি লাইফ টাইম হয় অ্যাসেটটার, তাহলে আমি 30 করে 3 বছরে, এই 1 বছরে 3 × 36 3,60,000, আর 3,60,000 ইন্টু হচ্ছে 5 গুণ করব, কিন্তু এই গুণটা স্ট্রেট ফরওয়ার্ডে এভাবে যোগ করব না, এটাকে টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে আজকের 100 টাকা 1 বছর পরে যদি 10% হয় তখন এটার ভ্যালু 90 টাকা হয়েছে। মানে 90 টাকার মানে 100 টাকার ভ্যালু যদি 1 বছর পরে পাই সেটাকে আমি আজকের ভ্যালু করলে 90 ধরতে হয়। 2 বছর পরে যদি 100 টাকা পাই তাহলে সেটার ভ্যালু 81 টাকা ধরতে হয়, মানে যদি 10% ইন্টারেস্টেড হয়। এই ক্যালকুলেশন, ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু নিয়ে আসবো স্যার। ইয়েস, এটাকে বলা হয় প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ভ্যালু ইন ইউজ। সেটা আমি করে যোগ করে পেয়েছি 65 টাকা। এবার বোঝা গেছে ভাই? জি স্যার, জি স্যার। এবার আরেকটু বুঝাবেন স্যার, 10 টাকা দিয়ে এখানে লস হইলো, 10 টাকার জার্নালটা হবে কিভাবে স্যার? এই যে লেখালাম ইম্পায়ারমেন্ট লস ডেবিট 10,000 আর অ্যাসেট ক্রেডিট, এই যে লিখছিলাম আবার লিখে দিচ্ছি। এই যে 10 টাকা লস হইলে আমি যে অ্যাকাউন্টিং এন্ট্রিটা করব লিখবো ইম্পায়ারমেন্ট লস 10 টাকা, আর ক্রেডিট করব হচ্ছে সরাসরি অ্যাসেটটা, যে নামই হোক, সেটা গাড়ি হইতে পারে বাড়ি হইতে পারে, 10 টাকা। এই হচ্ছে অ্যাকাউন্টিং এন্ট্রি। স্যার ক্লিয়ার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা খুবই ক্লিয়ার করে, আমি কিন্তু খুব বেশি পড়াই না, খেয়াল করবেন, অনেকে দেখবেন যে বিভিন্ন কথাবার্তা বলে, কিন্তু আমি যে আইএসটা ধরি ওইটা রিলেটেড আর কিচ্ছুই বাকি রাখি না। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে IS-36-এ আর কিছুই এর বাইরে নাই। এখন আরেকটা জিনিস আছে ডিসক্লোজার বলে, ডিসক্লোজার মানে নোট। যদি কোনো অ্যাসেটের ইম্পায়ারমেন্ট টেস্ট করা হয় আপনি নোটে লিখে দিবেন যে ইম্পায়ারমেন্ট করছি, টেস্ট করছি, কিন্তু ভ্যালু ঠিক আছে, আমি পেয়েছি, আমার বুক ভ্যালু 80 টাকা কিন্তু পেয়েছি 85, অথবা ইম্পায়ারমেন্ট টেস্ট করছি কিন্তু এটার ভ্যালু কমে নাই। গেল। যদি এমন হয় যে না, আমি 80 টাকা দেখাচ্ছি পেলাম 70 টাকা, তখন লিখতে হবে নোটে যে আমি যে একটা অ্যাকাউন্টিং জার্নাল এন্ট্রি দিলাম এটার মানে হচ্ছে যে আমি আসলে এইটার রিকভারেবল ভ্যালু বা ভ্যালু ইন ইউজ বা হচ্ছে ফেয়ার ভ্যালু, এইটার থেকে আমার হচ্ছে রিকভার ভ্যালু মানে আমার বুক ভ্যালু কম, অথবা আমি এটা ইম্পায়ারমেন্ট করছি 10 টাকা, এইটা নোটে দিতে হবে। এটাকে বলা হয় ডিসক্লোজার। এই যে এখানেই কিন্তু দেয়া আছে, আমি যে আপনাদের পড়াচ্ছিলাম এখানে আছে দেখেন, দ্য হার্ট, আমি যেটা লাস্টে বললাম রিকভার, দ্য হার্ট অফ আয়, রিকভারেবল অ্যামাউন্ট হচ্ছে হায়ার অফ দ্য ফেয়ার ভ্যালু আর হচ্ছে ভ্যালু নিউজ, এই দুইটা মিলে পাবো রিকভারেবল অ্যামাউন্ট। আর কম্পেয়ার করব আমার বুক ভ্যালুর সাথে, তারপরে আমি বের করব। এইটা বলা আছে কোথায়? IS-36-এ প্যারা 6-এ, প্যারা 6-এ বলা, প্যারাগ্রাফ 6-এ বলা আছে। বোঝা গেল ভাই? জি স্যার। আচ্ছা, এখন আমি একটু রিকোয়েস্ট করব যে আপনারা যেহেতু প্রথমবার ইম্পায়ারমেন্ট IS-36 পড়লেন, সেখানে ভ্যালু ইন ইউজ, তারপরে ফেয়ার ভ্যালু, তারপরে হচ্ছে আপনার ইনটেনজেবল লাইফ উইথ ইনটেনজেবল অ্যাসেট উইথ ইমিডিয়েট মানে ইনডিফিনিট লাইফ, ইনটেনজেবল অ্যাসেট উইথ স্টিল টু বি ইউজ ফর তারপরে ইম্পায়ারমেন্ট ইন্ডিকেশনগুলো পড়লাম যে এক্সটার্নাল ইন্টারনাল, এই জিনিসগুলো একটু আনইউজুয়াল লাগবে। সো এই শীটটা আমি এখনই দিচ্ছি, এইভাবেই দিচ্ছি যেভাবে আমি কাজ করেছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আর কালকে যখন আপনি ইউটিউব ভিডিওটা পাবেন আরেকবার দেখবেন। আমরা এভাবেই প্রয়োজনে ক্লাসের সংখ্যা বাড়াবো, কিন্তু তাড়াহুড়ো করব না, আমরা ধরে ধরে জিনিসটা বোঝার চেষ্টা করব, এটার থেকে বেস্ট আউটপুট নেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো শেষ করি ওকে স্যার, ইনশাল্লাহ। ওকে স্যার, জি, ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আল্লাহ হাফেজ, আসসালামু আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ সালাম ভাই, আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার। আরে বাপ রে, এফসিএ